সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাসে আমি নাসিরা বেগম সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদেরকে আমি পড়াবো যুক্তিবিদ্যা প্রথম পত্র। আমরা গত ক্লাসেই অমাধ্যম অনুমান সম্পর্কে পড়েছিলাম। আমরা অমাধ্যম অনুমানের প্রকারভেদ সম্পর্কে পড়ছি। গত ক্লাসে আমরা আবর্তন সম্পর্কে পড়েছি। আজকের ক্লাসে আমরা প্রতিবর্তন সম্পর্কে পড়ব। তোমরা যারা আবর্তন সম্পর্কে ক্লাসটা করেছো বা নিজেরা বাসায় অনুশীলন করেছো, তাহলে অবশ্যই তাদের জন্য প্রতিবর্তনটা বুঝতে তেমন একটা কষ্ট হবে না। আমাদের আবর্তনের অনেকটা কাছাকাছি প্রতিবর্তন। আবর্তনে আমরা উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ আশ্রয়বাক্যের উভয়ের স্থান পরিবর্তন করেছি, কিন্তু প্রতিবর্তনের ক্ষেত্রে আমরা আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ পরিবর্তন করব না। বিধেয় পদের আশ্রয়বাক্যের বিধির বিরুদ্ধ পদকেই আমরা সিদ্ধান্তের বিধি হিসাবে গ্রহণ করব। অর্থাৎ আমরা প্রতিবর্তনের ক্ষেত্রে বলতে পারি যে অমাধ্যম আশ্রয়বাক্যে গুণের পরিবর্তন করে এবং পরিমাণ একই রেখে আমরা এবং আশ্রয়বাক্যের বিধির বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধি হিসাবে গ্রহণ করি, সেটাই হচ্ছে আমাদের প্রতিবর্তন। অর্থাৎ প্রতিবর্তনের ক্ষেত্রে আমরা সদার্থক যুক্তিবাক্যকে নঞ্চার্থক যুক্তিবাক্যে এবং নঞ্চার্থক যুক্তিবাক্যকে সদার্থক যুক্তিবাক্যে রূপান্তর করব। এই ক্ষেত্রে আমাদের অর্থ অপরিবর্তিত থাকবে, কিন্তু আমাদের গুণের পরিবর্তন হয়ে যাবে, কিন্তু আমাদের পরিমাণটা একই থাকবে। যুক্তিবিদ ক্যাভিট্রির প্রতিবর্তনের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে অমাধ্যম অবরোহ অনুমানে আমরা গুণের পরিবর্তন করি এবং আশ্রয়বাক্যের বিধেয় পদকে আমরা আশ্রয়বাক্যের বিধির বিরুদ্ধ পদকে আমরা সিদ্ধান্তের বিধি হিসেবে গ্রহণ করি, সেটাই হচ্ছে প্রতিবর্তন। তাহলে আমরা বলতে পারি কি যে অমাধ্যম অবরোহ অনুমানে যখন গুণের পরিবর্তন করে পরিমাণ একই রেখে এবং উদ্দেশ্য পদও কিন্তু একই থাকবে, শুধু বিধির বিরুদ্ধ পদকে আশ্রয়বাক্যের বিধির বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধি হিসেবে গ্রহণ করব, সেটাই হচ্ছে আমাদের প্রতিবর্তন। আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে প্রতিবর্তন বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমরা একটু, এখানে আমি প্রথমেই আমরা যুক্তিবাক্য সম্পর্কে আমরা জানি যে 4টা যুক্তিবাক্য আমাদের এ, ই, আই এবং ও। প্রথমে এই যুক্তিবাক্যের প্রতিবর্তন দেখাবো আমি। আমরা যে বাক্যটা আশ্রয় বাক্য তাকে বলি প্রতিবর্তনীয়, আর আমাদের যেটা সিদ্ধান্ত সেটাকে বলি প্রতিবর্তিত। প্রথমে আমি এই যুক্তিবাক্যের প্রতিবর্তন করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই যুক্তিবাক্য হচ্ছে কি একটা সার্বিক সদর্থ যুক্তিবাক্য। এখানে আমি এই যুক্তিবাক্যের উদাহরণ হিসেবে লিখেছি সকল ফুল হয় সুন্দর। এটা হচ্ছে একটা সার্বিক সদার্থক যুক্তিবাক্য। যেহেতু এটা আমাদের কি সার্বিক, সেজন্য এর প্রতিবর্তন করলে আমাদেরকে কিসে করতে হবে? সার্বিক যুক্তিবাক্যে করতে হবে। তাহলে আমরা এই সার্বিক যুক্তিবাক্যকে সার্বিক বাক্যে পরিবর্তন করব। এবং আমরা বলেছি যে গুণের পরিবর্তন, দেখো এটা হচ্ছে সদার্থক যুক্তিবাক্য, আমি সিদ্ধান্তটা হচ্ছে আমার নঞ্চার্থক যুক্তিবাক্য, অর্থাৎ এক্ষেত্রে গুণের পরিবর্তন ঘটেছে। কিন্তু আমাদের পরিমাণ দেখো, এটাও সার্বিক যুক্তিবাক্য, এটাও আমাদের সার্বিক যুক্তিবাক্য, অর্থাৎ প্রতিবর্তনীয় প্রতিবর্তিত, দুটাই হচ্ছে আমাদের সার্বিক যুক্তিবাক্য। গুণের পরিবর্তন একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে নয়। আর আমরা বিধিও, এখানে বিধিও কি আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আমাদের ফুল, এই আশ্রয়বাক্যের উদ্দেশ্য হচ্ছে ফুল, সুন্দর হচ্ছে বিধিও। তাহলে আমরা বলছি বিধিও বিরুদ্ধ পদ। দেখো সুন্দরটা হয়ে গেছে এখানে অসুন্দর, লিখেছি কি সকল ফুল হয় সুন্দর, এটা ছিল আমাদের আশ্রয়বাক্য। আর এই যুক্তিবাক্যে কোনো ফুল নয় অসুন্দর, এটা ছিল আমাদের সিদ্ধান্ত। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো পরিমাণ এক, গুণের পরিবর্তন ঘটেছে এবং আশ্রয়বাক্যের বিধির বিরুদ্ধ পদ, সুন্দরের বিরুদ্ধ পদ হচ্ছে অসুন্দর, এটাকে আমরা বিধি হিসাবে গ্রহণ করেছি। তাহলে আমাদের সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে যে আমাদের পরিমাণ একই, গুণ আলাদা এবং আশ্রয়বাক্যের বিধিও কি বিরুদ্ধ পদকে বিরুদ্ধ পদকে আমরা সিদ্ধান্তের বিধি হিসাবে গ্রহণ করছি, এটাই হচ্ছে আমাদের প্রতিবর্তনের। তাহলে সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলতে পারি যে অমাধ্যম অনুমানে আমাদের কি হবে? আশ্রয়বাক্যের গুণের পরিবর্তন হবে, পরিমাণ একই থাকবে এবং আশ্রয়বাক্যের বিধির বিরুদ্ধ পদ সিদ্ধান্ত হিসেবে ব্যবহৃত হবে, সেটাই হচ্ছে আমাদের প্রতিবর্তন। প্রতিবর্তনের 4টি নিয়ম রয়েছে। আমরা এখানে
চারটি নিয়মের মধ্যে 1 নম্বর নিয়ম হচ্ছে, যদি তোমাদের খাতা থাকে লিখে নাও, আমাদের প্রতিবর্তনের 1 নম্বর নিয়ম হচ্ছে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ আমাদের সিদ্ধান্তেরও উদ্দেশ্য পদ হিসাবে ব্যবহৃত হবে। 2 নম্বর নিয়ম হচ্ছে আশ্রয় বাক্যের বিধি ও বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধি হিসাবে ব্যবহৃত হবে। 3 নম্বর আমাদের উভয় আশ্রয় বাক্যে এবং সিদ্ধান্তের কথা বলছি আমি। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণটা কেমন হবে? ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদার্থক হয় সিদ্ধান্ত হবে নঞ্চাত্মক, আশ্রয় বাক্য যদি নঞ্চাত্মক হয় সিদ্ধান্ত হবে সদার্থক। আর আমাদের 4র্থ নম্বর নিয়মটা হচ্ছে আমাদের পরিমাণ নিয়ম। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে। অর্থাৎ আশ্রয় বাক্য যদি সার্বিক হয় সিদ্ধান্ত সার্বিক হবে, আশ্রয় বাক্য যদি বিশেষ হয় সিদ্ধান্ত বিশেষ হবে। এইগুলি ছিল আমাদের প্রতিবর্তনের নিয়ম। আমরা যখন কোনো যুক্তিবাক্যের প্রতিবর্তন করব তখন আমরা এই 4টি নিয়ম যথাযথভাবে পালনের চেষ্টা করব। আমরা এখন এই এ, ই, আই এবং ও যুক্তিবাক্যের প্রতিবর্তনগুলো দেখব। প্রথমে আমরা এই যুক্তিবাক্যের প্রতিবর্তন করব। আমরা বলেছি কি আশ্রয় বাক্যকে আমরা বলবো হচ্ছে প্রতিবর্তনীয়, আর এটা হচ্ছে প্রতিবর্তিত। সিদ্ধান্ত হচ্ছে প্রতিবর্তিত। প্রথমে আমি এই যুক্তিবাক্যের প্রতিবর্তন করছি। এই যুক্তিবাক্য দেখো আমাদের আমরা জানি এই যুক্তিবাক্য হচ্ছে একটা সার্বিক সদর্থক যুক্তিবাক্য। আমি এখানে উদাহরণ হিসেবে লিখেছি সব জ্ঞানী ব্যক্তি হন শিক্ষিত। যেহেতু এটি সার্বিক পরিমাণের দিক থেকে এটা সার্বিক, গুণের দিক থেকে এটা হচ্ছে সদর্থক। সব জ্ঞানী ব্যক্তি হন শিক্ষিত। যেহেতু এটি সার্বিক যুক্তিবাক্য এর প্রতিবর্তনও হবে সার্বিক যুক্তিবাক্যে, অর্থাৎ এই যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে ই যুক্তিবাক্যে। আমরা এই যুক্তিবাক্যে করবো এই কারণে যে পরিমাণ একই থাকবে। এখন গুণ হচ্ছে ভিন্ন, তাহলে এই যুক্তিবাক্য সার্বিক সদার্থক, ই যুক্তিবাক্য কিন্তু আমাদের সার্বিক নঞ্চাত্মক যুক্তিবাক্য। আমি এই সার্বিক সদার্থকে সার্বিক নঞ্চাত্মকে নিয়ে গেছি। দেখো সব জ্ঞানী ব্যক্তি হন শিক্ষিত, কোনো জ্ঞানী ব্যক্তি নন অশিক্ষিত। অর্থাৎ আমাদের এই উদ্দেশ্য পদ জ্ঞানী একই থাকলো, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ এবং সিদ্ধান্তের উদ্দেশ্য পদ একই থাকলো। আশ্রয় বাক্যের সদর্থক সংযোজকটা এখানে আমাদের গুণের কথা দেখো, এখানে হয় যেটা হন ছিল সেটা হয়ে গেছে নন, অর্থাৎ এটা ছিল সদর্থক, এটা হয়ে গেছে নঞ্চাত্মক। এবং আমাদের বিধেয় পদ কি ছিল? শিক্ষিত, এটার বিরুদ্ধ পদ হয়ে গেছে অশিক্ষিত। তাহলে আমরা বলতে পারি সার্বিক সদর্থক যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে আমাদের সার্বিক নঞ্চাত্মক যুক্তিবাক্য, অর্থাৎ ই যুক্তিবাক্য। তাদের উভয়েরই উদ্দেশ্য একই থাকবে। বিধির ক্ষেত্রে বিধির বিরুদ্ধ পদ শিক্ষিতর বিরুদ্ধ পদ হচ্ছে অশিক্ষিত, আর গুণের পরিবর্তন হবে হন হয়ে গেছে নন। তাহলে আমরা 3টা বৈশিষ্ট্য এর মধ্যে পাচ্ছি। আমাদের উদ্দেশ্য একই থাকবে, বিধিও বিরুদ্ধ পদ হবে এবং গুণের পরিবর্তন হবে, আর পরিমাণ একই থাকবে। অর্থাৎ সার্বিক যুক্তিবাক্যকে আমরা সার্বিক যুক্তিবাক্যেই পরিবর্তিত করব। এরপর আসে আমি ই যুক্তিবাক্য। এই যুক্তিবাক্যকে প্রতিবর্তন করলে আমরা পাই কি? এই যুক্তিবাক্য। কারণ এই যুক্তিবাক্য হচ্ছে একটা সার্বিক নঞ্চাত্মক যুক্তিবাক্য। আমাকে একে করতে হবে কি? সার্বিক সদার্থক যুক্তিবাক্য। যেহেতু আমাদের পরিমাণ একই থাকবে, গুণ আলাদা হবে। আমরা এখন দেখব এই যুক্তিবাক্যকে কিভাবে এই যুক্তিবাক্যে নিয়ে আসতে পারি। এই যুক্তিবাক্যের উদাহরণ হিসেবে আমি লিখেছি কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী। আমরা জানি আমাদের পরিমাণ একই থাকবে, পরিমাণ সার্বিক, এই যুক্তিবাক্য কিন্তু একটা সার্বিক যুক্তিবাক্য। আর গুণ পরিবর্তন হবে, তাহলে গুণ নঞ্চাত্মক ছিল, এটা হয়ে গেছে সদার্থক। আমাদের দেখো উদ্দেশ্য পদ, আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ মানুষ, আর সিদ্ধান্তেরও উদ্দেশ্য পদ হচ্ছে মানুষ। আশ্রয় বাক্যের বিধেয় পদ চতুষ্পদ প্রাণী, বিধেয় পদ হচ্ছে চতুষ্পদ প্রাণী। সিদ্ধান্তের বিধেয় পদ হবে যে এই বিধেয় পদটির বিরুদ্ধ পদ, চতুষ্পদ প্রাণী বিরুদ্ধ পদ হচ্ছে অচতুষ্পদ প্রাণী। তাহলে কোনো মানুষ নয় চতুষ্পদ প্রাণী, সব মানুষ হয় অচতুষ্পদ প্রাণী। অর্থাৎ এখানে আমরা গুণের পরিবর্তন করেছি, আমরা উদ্দেশ্য পদ একই রেখেছি দেখো, এবং বিধেয় বিরুদ্ধ পদকে আমরা বিধি হিসাবে ব্যবহার করেছি। তাহলে এই যুক্তিবাক্যকে প্রতিবর্তন করলে আমরা পাই এ যুক্তিবাক্য। তারপর দেখো ও যুক্তিবাক্যের প্রতিবর্তন। ও যুক্তিবাক্য হচ্ছে একটা বিশেষ সদার্থক যুক্তিবাক্য। কিছু মানুষ হয় সৎ, এটা হচ্ছে বিশেষ, পরিমাণের দিক থেকে বিশেষ, গুণের দিক থেকে এটা সদার্থক। তাহলে ওকে আমাদের পরিবর্তন
পরিবর্তন করতে হলে, আই যুক্তি বাক্যকে পরিবর্তন করতে হলে আমাদের কিসে করতে হবে? বিশেষ সদর্থককে করতে হবে বিশেষ নঞ্চার্থক, অর্থাৎ ও যুক্তি বাক্যে। অর্থাৎ কিছু মানুষ হয় সব, এটাকে প্রতিবর্তন করলে পাই কিছু মানুষ নয় সব। কেন? আমাদের দেখো এখানে মানুষ হচ্ছে আমাদের উদ্দেশ্য পদ, আমাদের সিদ্ধান্তেরও উদ্দেশ্য পদ একই। আমাদের আশ্রয় বাক্য সদার্থক, আমাদের সিদ্ধান্ত হচ্ছে নঞ্চার্থক। আমাদের আশ্রয় বাক্যের বিরুদ্ধ পদ সেটাকে আমরা পরিবর্তন করে অসৎ করতে পারি, এটা হচ্ছে বিরুদ্ধ পদ। আর আমাদের দেখো পরিমাণ একই, দুটোটাই হচ্ছে বিশেষ। তাহলে আমাদের যে তিনটি বৈশিষ্ট্য প্রয়োজন, পরিমাণ একই থাকবে, গুণ ভিন্ন হবে, বিধিও বিরুদ্ধ পদ বিধিও হিসাবে, সিদ্ধান্ত বিধি হিসাবে ব্যবহৃত হবে। তাহলে আমরা আই যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে পাই ও যুক্তি বাক্য। এটা ছিল আমাদের প্রতিবর্তনীয়, এটা ছিল প্রতিবর্তিত। এরপর আসি আমরা ও যুক্তি বাক্য। আমরা জানি ও যুক্তি বাক্য হচ্ছে একটা বিশেষ নঞ্চার্থক যুক্তি বাক্য। তাহলে বিশেষ নঞ্চার্থক যুক্তি বাক্যকে প্রতিবর্তন করলে আমরা পাবো বিশেষ সদর্থক যুক্তি বাক্য। আমাদের ও যুক্তি বাক্যে বিশেষ, যেহেতু এটি কিছু মানুষ নয় শিক্ষিত, এটা মানুষ হচ্ছে উদ্দেশ্য পদ। আর আমরা গুণটা সাধারণত বুঝি সংযোজক দিয়ে। নঞ্চার্থক হচ্ছে আমাদের এটা নাবাচক, আর শিক্ষিত হচ্ছে আমাদের বিধেয় পদ। তাহলে আমাদের যদি এটাকে আমাদের বিশেষকে বিশেষ যুক্তি বাক্যে পরিবর্তন করতে হবে, আমরা সেজন্য ও যুক্তি বাক্যকে পরিবর্তিত করে আমরা কি পাই? আই যুক্তি বাক্য। আই যুক্তি বাক্য এই কারণে যে এটা ছিল বিশেষ নঞ্চার্থক, এটা হচ্ছে বিশেষ সদর্থক। আমাদের মানুষ উদ্দেশ্য পদ, আশ্রয় বাক্যে যে উদ্দেশ্য পদ মানুষ, সিদ্ধান্ত মানুষ উদ্দেশ্য পদ। আর দেখো আমাদের আশ্রয় বাক্য ছিল নঞ্চার্থক, সিদ্ধান্ত হয়ে গেছে সদার্থক। আশ্রয় বাক্যের বিধেয় পদ ছিল শিক্ষিত, আর সিদ্ধান্ত শিক্ষিতর বিরুদ্ধ পদ হয়ে গেছে অশিক্ষিত। তাহলে আমরা দেখতে পাই কি এই যুক্তি বাক্যকে পরিবর্তন করলে আমরা ই যুক্তি বাক্য পাই, ই যুক্তি বাক্যকে পরিবর্তন করলে এ যুক্তি বাক্য পাই, আর আই যুক্তি বাক্যকে পরিবর্তন করলে ও যুক্তি পাই, ও যুক্তি বাক্য পাই, আর ও যুক্তি বাক্যকে পরিবর্তন করলে আমরা আই যুক্তি বাক্য পাই। এটা অনেক সহজ, শুধুমাত্র আমরা গুণটা পরিবর্তন করব, পরিমাণ একই রাখবো, আর বিধির বিরুদ্ধ পদকে আমরা সিদ্ধান্তের বিধি হিসেবে গ্রহণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই বাসায় একটু অনুশীলন করবে, বই পড়ার চেষ্টা করবে এবং উদাহরণের সাথে অবশ্যই নিয়মগুলো মিলিয়ে পড়ার চেষ্টা করবে। তাহলে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে। আজ এখানে শেষ করছি। খোদা হাফেজ।